পিনাকি ভট্টাচার্য ইন্ডিয়ার এজেন্ট। আমি কখনো ভাবি নাই যে এভাবে কথা বলতে হবে। ভিপি নূর ইন্ডিয়ার এজেন্ট না, বিকজ এই আওয়ামী লীগের এজেন্টও ভিপি নূর না। যদি আওয়ামী লীগের এজেন্ট হইতো ভিপি নূরকে অনেকবার মেরে ফেলতে গেছে। পিনাকি ভট্টাচার্য রয়ের এজেন্ট। তার নীতি নৈতিকতা বলে কিছু নেই সেখানে। অর্থই তার কাছে মুখ্য। অর্থ দিলেই সে কাজ করবে, লং টার্ম বেসিসেই সে কাজ করতে চায়। এই যাত্রায় টিকছে না শেখ হাসিনা। আমি আপনাদের কথাগুলো বলবো এবং সবকিছু দেখাই দিব। আমরা নিশ্চয় জেনে গেছি প্রধানমন্ত্রীর চীন সফর আগাগোড়া পুরোপুরি ব্যর্থ হয়েছে। ফলে যেটা দাঁড়িয়েছে, সরকারকে এখন মুখ রক্ষার চেষ্টা করতে হচ্ছে। এটা সেটা বলে চীনের সাথে ওটা হচ্ছে, সেটা হচ্ছে, ওটা হবে, সেটা হবে, এই বলে এক ধরনের অর্জন দেখানোর চেষ্টা আছে। বাংলাদেশকে ঋণ দেওয়ায় চীনের ধীরে চলো নীতি, তাদের যে স্পিড, তাদের যে মনোবল, তার কাছে কিছুই না। এবং যদি এরকম কেউ বাধা দিতে আসে, এভাবে আমরা বুক পেতে দাঁড়িয়ে যাব, আমরা হাত মেলে দাঁড়িয়ে যাব, আমরা বুক পেতে বলবো যে বুকের ভেতর ভীষণ জ্বর, তোরা পারলে বুক পেতেছি, গুলি কর। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকেই স্বাগতম। দর্শক, আমি আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকে নিউজটি আপনাদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কোন দিকটাকে ইঙ্গিত করছে। দর্শক, তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই আসল ঘটনাটি বা মূল রহস্যটি জানতে পারবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আপনাদের ভিডিওর শুরুতে যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। এই পর্যন্ত পিনাকি কতবার শেখ হাসিনাকে হত্যা করেছে তার কোনো শেষ নেই, কতবার তাকে দেশ ত্যাগ করাইছে তার কোনো ঠিক নেই। সরকারের পতন নিশ্চিত করেছেন পিনাকি ভট্টাচার্য, তারিখ দিয়ে দিন তারিখ দিয়ে, সেটাও ঠিক সঠিক হয়নি। বেগম খালেদা জিয়া গত বছরের নাকি তার আগেই ক্ষমতার কথা দেশ চলবে এমন কথা চলেছে। গত বছর 28শে অক্টোবরে সব ক্ষমতার পালাবদল হওয়ার কথা, 7ই জানুয়ারি নির্বাচন হবে না, এই সবই কথা আসলে পিনাকি ভট্টাচার্যের কথা। এবং সেই পিনাকি ভট্টাচার্যের কোন কথাটি আজ পর্যন্ত সঠিক হয়েছে সেটা নিয়ে বিএনপির এক শ্রেণীর লোকের মাঝে একটি বা নেতার মাঝে এটা প্রশ্ন দেখা দিয়েছে। অনেকে বলছেন যে আসলে পিনাকি ভট্টাচার্য রয়ের এজেন্ট। যে কথাগুলো বললে আসলে বাংলাদেশের রাজনীতিতে আসলে আওয়ামী লীগ ওয়াকওভার পায় এবং ভারত যাতে আর তার 7 সিস্টার নিয়ে সেই 10টা কষ্ট মামলা বা জিয়াউর রহমান আমলের যে লালডাঙ্গার সঙ্গে যে সম্পর্ক, মিজোগেরিলার নেতা লালডাঙ্গা, অথবা উলফারদের সঙ্গে খালেদা জিয়ার আমলে তারেক রহমানের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্ক যাতে পুনঃস্থাপিত না হতে পারে, সেই কারণেই ভারতের সঙ্গে যাতে বিএনপির সম্পর্ক একদমই নষ্ট হয়ে যায়, সে কারণেই আসলে পিনাকি ভট্টাচার্য এমন নিউজ করে যে নিউজটা খুবই মুখরোচক এবং সেটা বিএনপির নেতাকর্মীরা খায় এবং সেইভাবে অ্যাক্ট করে, ফলে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক অবনতি হয়। এটা অনেকেই বলেছেন যে বিএনপি নেতাদের অনেকেই এখন সন্দেহ করছেন যে পিনাকি আসলে ভারতীয় এজেন্ট এবং সেই আসলে বিএনপির আন্দোলনকে অন্যভাবে, আওয়ামী লীগের বর্তমান সরকারের সঙ্গে ভারতের বর্তমান গভর্নমেন্টের খুব মিল, এটা সবাই মনে করেন। তো সেইভাবেই তারা ছক করেছে এবং তারা বিএনপির ভিতরে বিএনপির অনেক রাজনৈতিক নেতাকে তো কিনেছেই, এমনকি এই কেনার আগে এই অপপ্রচারগুলো চালিয়েছে বিএনপির দলীয় অ্যাক্টিভিস্ট নামে পরিচিত বা জামাত বিএনপি সবার কাছেই গ্রহণযোগ্য বলে পরিচিত পিনাকি ভট্টাচার্যের মাধ্যমে। তো পিনাকি আসলে কার সে নিজেও জানে না, কারণ তার পরিবার নিয়েও সংকট, তার জীবন আচরণ নিয়েও আমি এর আগে অনেক ভিডিও করেছি যে সে বহুকামী মানুষ, তার নীতি নৈতিকতা বলে কিছু নেই সেখানে। অর্থই তার কাছে মুখ্য, অর্থ দিলেই সে কাজ করবে, লং টার্ম বেসিসেই সে কাজ করতে চায়। তো পিনাকির এই ভারত কানেকশন নিয়ে ইদানিং আবার নতুন করে আলোচনা শুরু হচ্ছে এবং এটা অনেকেই বিএনপির অনেক নেতাই, জামাতের অনেক নেতাই এখন বিশ্বাস করা শুরু করেছে যে পিনাকি ভট্টাচার্য আসলে যত মিথ্যা গুজবই ছড়াক না কেন আসলে সে ভারতের পক্ষ হয়েই কাজ করছে। কারণ বাংলাদেশ থেকে যখন পালিয়ে যায়, ভারতের মধ্য দিয়ে পালিয়ে যায়, ভিসা ছাড়া, তার পাসপোর্টে লাল কালি দিয়ে দাগ দেওয়া থাকার পরেও, বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইঙ্গিত থাকার পরেও ভারত যেভাবে তাকে বিদেশে যেতে সাহায্য করেছে, এটা পিনাকির সঙ্গে ভারতের সরকারের একটি কানেকশনের কথাই মনে করিয়ে দেয়। তারা দেখিয়ে দিয়েছে যে পুলিশের গুলি, কামান, অস্ত্রশস্ত্র, সাজোয়াজান এগুলো শিক্ষার্থীদের কাছে কিছুই না।
তাদের যৌক্তিক আন্দোলনের কাছে কিছুই না, তাদের যে স্পিরিট, তাদের যে মনোবল তার কাছে কিছুই না। এবং যদি এরকম কেউ বাধা দিতে আসে, এভাবে আমরা বুক পেতে দাঁড়িয়ে যাব, আমরা হাত মেলে দাঁড়িয়ে যাব, আমরা বুক পেতে বলবো যে বুকের ভেতর ভীষণ জ্বর, তোরা পারলে বুক পেতেছি গুলি কর। আপনারা দেখতে পেয়েছেন সারা বাংলাদেশে শিক্ষার্থীদের মনের মধ্যে যেই তারুণ্য, যেই অদম্য সাহস সঞ্চিত হয়েছে। এই যে সাহস, এটা কিন্তু কোনো রকম বাদ মানে না। শিক্ষার্থীদের সাহস, শিক্ষার্থীদের আন্দোলনের গতিপথ বারবার বদলাতে পারে, এটা শিক্ষার্থীদের মনের ইচ্ছা। ঠিক আছে, তাদের এখানে আপনারা দেখেছেন শিক্ষার্থীরা অলমোস্ট এখানে জড়ো হয়ে গেছে সবাই শাহবাগে, তারা এখন বিক্ষোভ মিছিল করছে। আমাদের যে শিক্ষার্থী ভাই বোনেরা যারা কুবিতে আছে, গতকালকে আপনারা দেখেছেন কুবিতে পুলিশ লাঠিচার্জ করেছে প্রথমে, তারপর হচ্ছে টিয়ারশেল গ্যাস মেরেছে, তারপর হচ্ছে রাবার বুলেট ছুঁড়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ হয়েছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন দ্বারাও শিক্ষার্থীদেরকে আঘাত করা হয়েছে, অ্যাটাক করা হয়েছে। তো আমরা এটা ন্যাক্কারজনক ঘটনা বলে মনে করছি, আমরা তাদেরকে নিন্দা করছি, ধিক্কার করছি সারা বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে। এবং এটাও বলতে চাই, আমরা এখানে যারা আছি এখন দেখতে পাচ্ছেন সবাই নিন্দা জানাচ্ছে, সারা বাংলাদেশের সকল শিক্ষার্থী সহ সারা বাংলাদেশের সাধারণ জনগণ, আপামর জনগণ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং সারা বাংলাদেশ তাদেরকে ধিক্কার জানাচ্ছে যারা এই অপকৌশল চালিয়েছে, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে যারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, বিতর্কিত করার চেষ্টা করছে এবং শিক্ষার্থীদের উপর আঘাত করছে। আমরা তাদেরকে ধিক্কার জানাই এবং আমরা সব কিছু মনে রাখবো, সব কিছু আমরা মনে রাখবো। আপনারা দেখেছেন যত পরিমাণ বাধাগ্রস্ত করছে শিক্ষার্থীদের আন্দোলনকে, শিক্ষার্থীদের এই যে বাধা যারা দিতে চাচ্ছে, শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দিতে চাচ্ছে, তাদের শিক্ষার্থীদের আন্দোলনকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করা যাবে না আমি মনে করি। এবং এটাও বিশ্বাস করি শিক্ষার্থীরা কোনো বাধা মানবে না, তারা বাধা মারিয়ে সামনে এগিয়ে যাবে এবং আমরা আমাদের জয়, সুনিশ্চিত জয় আমরা অর্জন করি, তারপর ঘরে ফিরবো, আমরা অর্জন করি লাইব্রেরিতে। তাদেরকে আমার স্যালুট। তারা সারা বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধি মনে করি তাদেরকে আমি। তারাই হচ্ছে প্রকৃত সেলিব্রেটেড, যাদেরকে আমরা বলি সেলিব্রিটি, তারা আমাদের সেলিব্রিটি হওয়ার যোগ্য এবং তাদেরকে আমরা ভালোবাসি, মন থেকে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। তারা দেখিয়ে দিয়েছে যে পুলিশের গুলি, কামান, অস্ত্রশস্ত্র, সাজোয়াজান এগুলো শিক্ষার্থীদের কাছে কিছুই না, তাদের যৌক্তিক আন্দোলনের কাছে কিছুই না, তাদের যে স্পিরিট, তাদের যে মনোবল তার কাছে কিছুই না। এবং যদি এরকম কেউ বাধা দিতে আসে, এভাবে আমরা বুক পেতে দাঁড়িয়ে যাব, আমরা হাত মেলে দাঁড়িয়ে যাব, আমরা বুক পেতে বলবো যে বুকের ভেতর ভীষণ জ্বর, তোরা পারলে বুক পেতেছি গুলি কর। আমরা নিশ্চয় জেনে গেছি প্রধানমন্ত্রীর চীন সফর আগাগোড়া পুরোপুরি ব্যর্থ হয়েছে। চীন থেকে যা যা চেয়েছিলেন, যা যা পাবার কথা ছিল, মানে সম্পর্ক যে উচ্চতায় পৌঁছার কথা বলা হয়েছিল, কিছুই হয়নি। ফলে যেটা দাঁড়িয়েছে, সরকারকে এখন মুখ রক্ষার চেষ্টা করতে হচ্ছে। এটা সেটা বলে চীনের সাথে ওটা হচ্ছে, সেটা হচ্ছে, ওটা হবে, সেটা হবে, এই বলে এক ধরনের অর্জন দেখানোর চেষ্টা আছে। অর্জন দেখানোর চেষ্টার মধ্যে একটা উদ্ভট জিনিস আবারও আমাদের সামনে আনা হলো, সেটা হচ্ছে চীনের সাথে ইউয়ানে বাণিজ্য সহজীকরণের জন্য পদক্ষেপ নেওয়া হবে। আসার পর থেকেই দেখছি সরকারের লোকজন এই কথাটা বলছে। এই আলাপ মাঝে মাঝেই উঠেছে। আমার এই চ্যানেলটা যখন করেছি তার কিছুদিনের মধ্যে উইদিন সাম ডেইজ, তার মানে এখন থেকে 2 বছরের কাছাকাছি সময় আগে, 1.25 বছর আগে এইরকম একটা কথা উঠেছিল। তখন আমি একটা ভিডিও করেছিলাম, আদৌ কি চীনের ইউয়ানের সাথে বাংলাদেশের চীনের বাণিজ্য ইউয়ান দিয়ে করা সম্ভব? এই প্রশ্নটা খুব জরুরি এবং সেই প্রশ্নটা জবাব খোঁজার চেষ্টা করেছিলাম। আমি ওই পুরনো ভিডিওটা আমি জুড়ে দিচ্ছি। এর চাইতে কোনো ফালতু কথা আসলে হতে পারে না, ভিডিওটা শুনলে আপনারা বুঝতে পারবেন। বাংলাদেশ সরকার বলছে তারা চীনের সাথে চীনা মুদ্রা অর্থাৎ রেনমিনমিন বা ইউয়ানে বাণিজ্য করবে। আমাদের দেশে কিছু মানুষ আছেন যারা যে কোনো মূল্যে হোক মনে করেন আমেরিকার পতন হওয়া উচিত। আমেরিকা পূর্বে প্রচুর পাপ করেছে, তাই যেখানে যেখানে আমেরিকার সমস্যা হয় অনেকে খুব খুশি হয়ে ওঠেন। এবং এই প্রবণতার কারণে এমনকি রাশিয়া যখন ইউক্রেনে আগ্রাসন চালায় এবং ইউক্রেনের পেছনে পশ্চিমারা, বিশেষ করে আমেরিকা যখন প্রধান সমর্থক হিসেবে অস্ত্র এবং অন্যান্য ক্ষেত্রে সমর্থন দিয়েছে, তখনও রাশিয়ার মতো একটা মাফিয়া স্টেটকে সমর্থন করেছেন এই দেশের মানুষজন। এই কথাটা প্রাসঙ্গিকভাবে এসছে। এই কারণে আমি দেখছি অনেকে এটা বলার চেষ্টা করছেন, এই যে আমরা ইউয়ানে বাণিজ্য করব তাতে মার্কিন ডলারের প্রভাব কিছুটা হলেও খারাপের দিকে যাবে এবং অনেকে খুব আশা করেন ভবিষ্যতে পৃথিবীর রিজার্ভ কারেন্সি হিসেবে এই মুদ্রাটা, আমেরিকার মার্কিন ডলার বাণিজ্যের কারেন্সি হিসেবে আলটিমেটলি খুব শক্তিশালী আর থাকবে না। ভবিষ্যতে মার্কিন ডলারকে সরিয়ে ইউয়ান আন্তর্জাতিক বাণিজ্যের মূল মুদ্রা হতে পারে কিনা সে আলোচনা আরেকদিন করা যাবে। কিন্তু বাংলাদেশের এই বাণিজ্য আদৌ সম্ভব কিনা, কতটুকু সম্ভব, খুব দ্রুত কয়েকটা কথা একটু বলে দেই। বাংলাদেশের সাথে চীনের বাণিজ্যের পরিমাণটা একটু জানাই। বাংলাদেশ চীন থেকে প্রতি বছর $15 বিলিয়ন বেশি আমদানি করে এবং রপ্তানি করে $1 বিলিয়ন কম। তার মানে চীনের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি অকল্পনীয় রকম বেশি। এখন আমরা ধরে নেওয়া যাক চীনের ইউয়ান বা রেনমিনমি দিয়ে আমরা বাণিজ্য করতে চাই। হ্যাঁ, ঠিক আছে, এই বাণিজ্য এটা দিয়ে হতে পারে। আমরা জানি যে IMF এর একটা কারেন্সি বাস্কেট আছে যেখানে 5টা মুদ্রা আছে, তার মধ্যে ইউয়ান একটা, 5টা মুদ্রা, বাকিগুলো হচ্ছে ডলার, ইউরো, পাউন্ড, ইয়েন এবং ইউয়ান। এখন খেয়াল করি, আমরা চীনে রপ্তানি করছি $1 বিলিয়ন এবং আমরা এখন এটা ডলারে না ধরে নিলাম, আমরা এখন এটা
আমদানি করব, আর রপ্তানি করার পর টাকাটা নেব ইউয়ানে। সো আমরা $1 সমমূল্যের ইউয়ান পেলাম, আমাদের হাতে এটা থাকলো। চীনের কাছ থেকে যখন আমরা আমদানি করতে যাব, তার মানে আমরা ওই $1 বিলিয়ন সমমূল্যের ইউয়ানের যে আমদানি সেটা করতে পারি। তাহলে ধরে নিলাম 15 বিলিয়ন থেকে 14 মানে $1 বিলিয়ন আমরা করলাম, বাকি $14 বিলিয়ন ইকুইভ্যালেন্ট যে আমাদের এখানে রপ্তানি হবে চীনের, সেটার মূল্য আমরা কি দিয়ে পরিশোধ করব? সেই ইউয়ান, ইকুইভ্যালেন্ট ইউয়ান আমরা কোথায় পাবো? খুব জরুরি প্রশ্ন হচ্ছে, তাহলে আমাদের ইউয়ান আয় করতে হবে। আমরা কি তাহলে যেখানে বেশি রপ্তানি করি, আমরা ইউরোপে প্রচুর রপ্তানি করি, আমাদের গার্মেন্টের বা আমেরিকাতে রপ্তানি করি, এবং আমরা শর্ত দিয়ে দেবো যে তোমাকে আমাকে পে করতে হবে ইউয়ান দিয়ে, অথবা আমার হাতে যে ডলার আছে সেটা দিয়ে ইউয়ান কিনে তারপর আমাকে চীনকে সেই ইউয়ান দিতে হবে, তাই তো? সহজ অঙ্ক। কিছুদিন আগে কোনো দেশের যদি রপ্তানির সেই ভয়ঙ্কর রকম অনিবার্যতা থাকে, তাহলে আপনি চাইলে বাধ্য করতে পারেন আপনার মুদ্রায় পরিশোধ করতে, ইউয়ান না। তখন আপনার যদি সেই শক্তি থাকে, আপনি বলতে পারেন তুমি আমাকে টাকায় মূল্য পরিশোধ করবে, সম্ভব। কিছুদিন আগে রাশিয়া তার গ্যাসের ক্ষেত্রে রুবলে তার গ্যাসের মূল্য পরিশোধ করতে হবে বলে ইউরোপের অনেকগুলো দেশকে বাধ্য করেছিল, এবং ইউরোপের দেশগুলো বাধ্য হয়েছিল কারণ রাশিয়ার ওই রপ্তানি পণ্যটার উপরে তারা এত বেশি নির্ভরশীল ছিল, তাদের আর বিকল্প কোনো অপশন ছিল না। আপনার গার্মেন্টের কি সেই অবস্থা? মোটেও না। তাহলে আপনি ইউয়ান পাচ্ছেন কোথায়? ইউয়ান পাওয়ার আসলে কোনো স্কোপ নেই। আরেকটা খুব গুরুত্বপূর্ণ সংকট আছে, এটাও আমরা অনেকে যাতে ওভারলুক না করি। ধরুন একজন রপ্তানিকারক চীনে রপ্তানি করছেন, তিনি যখন চীনে রপ্তানি করবেন, তিনি ইউয়ানে সেই টাকাটা নিতে রাজি হবেন কিনা, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ হচ্ছে, ধরুন আমি চীনে রপ্তানি করছি কিছু একটা, কিন্তু আমি চীন থেকে আমদানি করি না, তাহলে আমার ওই ইউয়ানটা দিয়ে আমি কি করব? অনেক দেশেই এই ইউয়ান দিয়ে এক্সচেঞ্জ নাও হতে পারে, সুতরাং আমি আবার ওই ইউয়ানটাকে ডলারে কনভার্ট করতে হবে। তাহলে সংকটটা আমরা বুঝতে পারছি। তাই আমরা যারা খুব আশা করছি যে বাংলাদেশ যখন ইউয়ানে ডিল করা শুরু করবে, কিছুদিন আগে রুপি নিয়ে কথা হয়েছে, রুপি বাংলাদেশের সাথে বাণিজ্য করতে চেয়েছে, টাকা এবং রুপি, এটাকে কারেন্সি সোয়াপ বলে। এগুলো আসলে প্রচণ্ড রকম বাণিজ্য ঘাটতি যে দুটো দেশের মধ্যে আছে, সেই দুটোর মধ্যে এটা কাজ হবে না। ধরে নিলাম যে বাংলাদেশ আর ভারত বা বাংলাদেশ আর চীনের বাণিজ্যের পরিমাণ প্রায় কাছাকাছি, তখন আমরা যে পরিমাণ ইউয়ান বা যে পরিমাণ রুপি আয় করতে পারতাম, সেটা দিয়ে আমরা আবার আমদানি করতে পারতাম। সেই ক্ষেত্রে এটা কিছুটা হলেও বা মোটামুটি স্কেলেও কার্যকর হওয়ার কথা আছে। এইভাবে কার্যকর হওয়ার কোনো কারণ নেই। আমি এটুকু বলে শেষ করি, কাগজে কলমে $1 বিলিয়ন আমরা বাঁচাতে পারতাম যদি ইউয়ান দিয়ে করি, সেটাও আদৌ হবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। কারণ যিনি রপ্তানি করছেন তিনি শেষ পর্যন্ত ইউয়ানে সেই রপ্তানির মূল্যটা গ্রহণ করবেন কিনা সেটা ম্যাটার করে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।